দেখুন, মূলত একটা দীর্ঘ ফ্যাসিবাদী আমলের থেকে উত্তরণের পরে এত তাড়াতাড়ি তো আমরা এত বড় প্রত্যাশা হয়তো করতে পারি, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু অত্যন্ত কঠিন। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার তারা কিন্তু দায়িত্ব গ্রহণের পরও কিন্তু নানামুখী চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমি বিচার বিভাগ কিন্তু সে চ্যালেঞ্জের বাইরে আমি কথা মনে করি না। তবে একটা সুখের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তিনি দায়িত্ব গ্রহণের পরেই বিচার বিভাগের আমূল সংস্কারের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে তার কিছু কার্যকারিতা আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যেই উচ্চ আদালতে 23 জন বিচারকের নিয়োগ হয়েছে। আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় 6 বছর পর্যন্ত 3 জন বিচারক যাদের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ ছিল, তারা দীর্ঘদিন পর্যন্ত বিচার কাজে অংশগ্রহণ করছিলেন না, অথচ সরকারি রাষ্ট্রীয় বেতন ভাতা গ্রহণ করছিলেন। আমরা লক্ষ্য করেছি তারা 3 জন পদত্যাগ করেছেন। আমরা ছাত্র জনতার আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট অনুযায়ী আমরা দেখেছি বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন আছে বলে আমরা জানতে পেরেছি যে তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শগুলো বর্তমানের মহামান্য রাষ্ট্রপতির কাছে তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এমন একটা সিচুয়েশনের মধ্যে আমার কাছে মনে হয় না যে আমরা একেবারে পিছিয়ে পড়েছি, আবার খুব এগিয়ে গেছি তাও না। তবে এই সমস্ত পরিবর্তনগুলো যদি বিবেচনা করি আমরা এই আইন জগতের মানুষ হিসেবে, আমি এগুলো একেবারেই নগণ্য উন্নতি সেটা বলবো না। আমি মনে করি যে বিশেষ করে একটা বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এবং যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, সেই চ্যালেঞ্জের মধ্যে থেকেও এতটুকু সফলতাকেও আমি একেবারেই উড়িয়ে দিতে চাই না। আমি মনে করি যে তাদের ভালো পদক্ষেপের দিকে তারা এগোচ্ছে। না, দেখুন, আসলে সবচেয়ে বড় কথা ফ্যাসিবাদের যে অন্যতম ন্যারেটিভ ছিল কি, যে সবাই আমার মানুষ, অতএব কারো কোনো ভোট লাগবে না, ভোট করলেও তাদের নিজেদের মতো করতে হবে না। যেহেতু ফ্যাসিবাদ কালে মানুষ যেহেতু ভোট দেওয়ার সুযোগ পেত, বিশেষ করে আইনজীবীরা, এবং বিভিন্ন বারে কিন্তু সুষ্ঠু নির্বাচন হতো এবং সেই সমস্ত সুষ্ঠু নির্বাচনে দেখা যেত যে বিএনপির নেতৃত্বাধীন যারা প্রার্থী যারা ছিলেন তারাই বিজয়ী হতেন। এই অব্যাহত বিজয় ধারাটাকে নস্যাৎ করার জন্য তারা বিভিন্ন বারগুলোকে দখল করার জন্য চেষ্টা করেছে। আপনি যেমনটি বলেছেন, আমি নির্বাচিত হওয়া সত্ত্বেও আমার নির্বাচিত হওয়ার 42 দিন পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুম ভেঙে এখানে একজন যাকে অনেকে বিভিন্ন তকমায় ডাকে, মানে বিভিন্ন কি বলবো যে তঞ্চক, তস্কর, এই সমস্ত মানুষের নাম যারা ডাকে তারা দখল করে আছে। এরপরে তার বারের কোনো নির্বাচন হয়নি। পুলিশ, বহিরাগত তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা, ক্যাডার বাহিনী দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দখল করা হয়েছে। একইভাবে ঢাকা আইনজীবী সমিতি, আমার জানার মধ্যে খুলনা আইনজীবী সমিতি, সাতক্ষীরা, গাজীপুর, বিভিন্ন জায়গায় এইভাবে করা হয়েছে। অর্থাৎ ফ্যাসিবাদ শক্তি যখন নির্বাচনের মাধ্যমে তাদের পরাজয় যখন তারা সুনিশ্চিত ছিল, সেরকম সময় গায়ের জোরে জোর দখল করে করা হয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে আওয়ামী লীগের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটার কারণেও কিন্তু বিএনপিপন্থী আইনজীবীদেরকে আমাদেরকে ভোগ করতে হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত 2024 সালের নির্বাচনে সবচেয়ে ন্যাক্কারজনকভাবে আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। ইতিপূর্বে আমি 3বার নির্বাচিত হয়েছি, পরের 2বার তারা জোর করে নিয়েছে। এত সত্ত্বেও তারা নিজেদের মধ্যেকার দ্বন্দ্বটাকে আমাকে অভিযুক্ত করে আমাকে কারাগারে পাঠিয়ে আমার 5 দিনের পুলিশ রিমান্ড, ডিবি অফিসের রিমান্ডে নিয়ে তারা আওয়ামী লীগের প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন। আমি এখানে বলতে চাই যে ফ্যাসিবাদী শক্তি যখন দায়িত্ব পালন করে, তারাও কিন্তু অনেক সময় গণতান্ত্রিক শক্তির কারো না কারো কিন্তু হাত করে। সুতরাং কারোর সঙ্গে আতাতের মাধ্যমে যেটা হয়নি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে মূলত তাদের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্যে, তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ বিভিন্ন বারে তাদের আধিপত্য বজায় রেখেছে। ভোটের মাধ্যমে নয়, শক্তির মাধ্যমে, মিথ্যা মামলা কারাগারের পাঠানোর মাধ্যমে, প্রতিপক্ষকে ঘায়েল করার মাধ্যমে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি যে একটা গণতন্ত্রের পথে আমরা উত্তরণ ঘটছি। বিশেষ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের একটা গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, মানুষ ভোট দিতে পারবে, সেটা জাতীয় পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ সারা দেশে। সুতরাং ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, এই চিরাচরিত যে আকাঙ্ক্ষা, আমি মনে করি সে আকাঙ্ক্ষা অচিরেই বাস্তবায়ন হতে যাবে। না, দেখুন, এই বিভাজন তো আসলে, আমি একটা কথা বলে দেখি, বিএনপি কিন্তু একটা সারা দেশে, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে সবাই বলে থাকে বিএনপি একটা সমর্থক বেশ রাজনৈতিক দল। অত্যন্ত ভদ্র মার্জিত মানুষজনরা বিএনপিকে সমর্থন করে। তো কিছু বিএনপির সুবিধাভোগী লোক যে এত বড় একটা দলে থাকবে না এমনটি মনে করার কোনো কারণ নাই, কারণ আপনি দেখেছেন ইতিমধ্যে বিএনপির মধ্যেও কিন্তু অনেক শুদ্ধি অভিযান চলেছে। তো আমাদের কিছু দুষ্টুপতি লোক কিছু আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে, আওয়ামী লীগকে সুবিধা দিবে, কিছু আর্থিক সুযোগ সুবিধা নেবে, কিছু আঞ্চলিক সুযোগ সুবিধা নেবে, এরকম দু একজন ব্যক্তিকে যে আমরা আইডেন্টিফাই করিনি তা তো না।
কারণ আমি যখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে কারাগারে, তখন তো আমাদের মধ্যে কেউ না কেউ তো আঘাত করে কিন্তু দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহী হয়েছে কিংবা অগ্রগামী হয়েছে। আবার আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে হাসিনার আমলে এই দায়িত্ব গ্রহণ করার থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, অনেকে আবার সেই সিদ্ধান্ত উপেক্ষা করে তারা কিন্তু আবার দায়িত্ব গ্রহণ করেছেন, এবং যারা দায়িত্ব দলীয় সিদ্ধান্তকে যারা মেনেছেন তারা অনেক সময় তিরস্কৃত হয়েছেন তাদের দ্বারা, নানা রকম অপব্যাখ্যা, নানা রকম অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু দিন শেষে হাসিনা পতনের পরে এই আতাতকারী ব্যক্তিরাই এখন সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ সাধার জন্য এবং সোল এজেন্সি নিয়েছে বলে মনে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি কর্মী তাদের নীতি এবং আদর্শ, তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দলের প্রতিটি কর্মী অত্যন্ত ঐক্যবদ্ধ থাকবে এবং নিজেদের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে ভুল বুঝাবুঝি সংশোধন করে তারা আগামী দিনে বিশেষ করে জাতির কল্যাণে, কারণ এই জাতির সবচেয়ে বড় দায়িত্ব বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে উপরে পড়েছে, এই দায়িত্ব পালনের জন্য তারা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে, এটা আমার প্রত্যাশা। দেখুন, আসলে বিদ্যমান যে সংবিধান, এই সংবিধান সংশোধনের জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে কয়টি কমিশন করেছে তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন একটি। আমরা বিএনপির পক্ষ থেকেও কিন্তু সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। আমি নিজে সেই সংস্কার কমিটিতে দায়িত্ব পালন করে আমরা বিদ্যমান সংবিধানের ৬৭টি সংশোধনের প্রস্তাব করেছি। তো আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা লক্ষ্য করেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্রস্তাব তার মধ্যে মিলে গেছে। আমরা যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি যেমন রাজনৈতিকভাবে বলে আসছিল, সেটা আমরা প্রস্তাব করেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সেটি বিষয়ে আমরা কথা বলেছি। একজন ব্যক্তি একইভাবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে, সেটি আমরা মেনেছি। সুতরাং বেশ কিছু কাজ আমরা করেছি। আর কিছু একটা কথা মনে রাখতে হবে, এটা যারা হচ্ছে সেটা কিন্তু প্রস্তাব, সেই প্রস্তাব যে কেউ দিতে পারে, কিন্তু আলটিমেটলি কার্যকর করবে পরবর্তী নির্বাচিত সরকার, এবং পরবর্তী নির্বাচিত সরকার কার্যকর করার ক্ষেত্রে এই সমস্ত প্রস্তাবগুলো তাদের জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে এবং তারা সেগুলো বিবেচনায় নেবেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত প্রস্তাবের সব প্রস্তাবই যে গ্রহণ করা হবে তেমনটি আমার কাছে মনে হয় না। তবে যে প্রস্তাবগুলো দিয়েছেন আমি মনে করি যে তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে মূলত নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আমি এটাকে প্রস্তাব হিসেবেই মনে করি। একইভাবে আমরা যে প্রস্তাব দিয়েছি বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব ৬৭টি, সেটাকেও আমরা আমাদের প্রস্তাব হিসেবে মনে করি, কারণ বিদ্যমান সংবিধান সংশোধনের জন্যে আমরাও জনগণের কল্যাণে যুগোপযোগী। সুতরাং সরকার প্রণীত সংস্কার কমিশন এবং বিএনপি প্রণীত সংস্কার কমিটির যে প্রস্তাব, এর মধ্যে অনেকাংশে মিল আছে। তারা কিছু শব্দগত পরিবর্তন করেছে, কিছু মূলনীতিগত পরিবর্তন করেছে, সেই সমস্ত বিষয়গুলোর অনেক ডিবেট, অনেক আলোচনার বিষয় আছে। আমার মনে হয় যে পরবর্তী সরকার যখন গঠিত হবে সেই সময় যে সংসদ, সেই সংসদের মাধ্যমে আরও ডিবেট হবে, আরও শিক্ষিত উন্নত মানুষজন যারা জ্ঞানীগুণী বিজ্ঞজনরা পরবর্তী পার্লামেন্টে আসবেন এবং তারা এগুলো তাদের বিদগ্ধ চিন্তাভাবনা থেকে আমার মনে হয় সংবিধানের একটা চূড়ান্ত সংস্কার রূপ পাবে। না দেখুন, একটা সংস্কার কমিশন যেটা করেছে তারা তো একটা প্রস্তাব দিবে, এই প্রস্তাব দেওয়ার আগেই তো প্রধান বিচারপতি স্বাধীন যে কমিশন এবং সচিবালয় সেটা করার জন্য প্রস্তাব গ্রহণ করেছেন, তিনি বিচারকদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য করেছেন। সুতরাং সংস্কারের প্রস্তাবের পাশাপাশি কার্যকর করার ক্ষেত্রে প্রধান বিচারপতির হাতে যে ক্ষমতা এবং যে তিনি সেটি করছেন। এবং আপনি যদি বলেন সংস্কার কমিশনের বাইরে গিয়েও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশনও তো গঠন করা হয়েছে, অধ্যাদেশ জারি করার প্রক্রিয়ার মধ্যে তারা ইতিমধ্যে মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিচার বিভাগের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে আমাদেরও মতামত গ্রহণ করা হয়েছে, আমরাও মতামত দিয়েছি। আমাদের সব মতামত প্রতিফলিত হয়েছে এমনটি বলা যাবে না। সুতরাং এর সবগুলোই কিন্তু মতামতের ভিত্তি। আলটিমেটলি চূড়ান্ত বিবেচনায় পরবর্তী সরকার যে সরকার গঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই সরকার এই সমস্ত প্রস্তাবনাগুলোকে কিভাবে কার্যকর করবেন, সংবিধানে কিভাবে সন্নিবেশিত করবেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি কিভাবে সুনিশ্চিত করবেন, সেটি নির্ভর করবে পরবর্তী সরকারের উপরে। দেখুন, আমরা যখন বার কাউন্সিলে দায়িত্ব গ্রহণ করেছি তখন কিন্তু আমাদের সময় এবং মেয়াদ কিন্তু খুবই কম। আমাদের মূল কাজটি হচ্ছে আইনজীবীদের পরীক্ষা নেওয়া। ইতিমধ্যে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের লিখিত পরীক্ষার পরে আপনারা জানেন যে অনেকের এই পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন ছিল, সে কারণে আমরা কিন্তু সাধারণভাবে সবাইকে একটা রিভিউ করার সুযোগ দিয়েছি। সেটি প্রক্রিয়াধীন। আমরা আশা করি যত দ্রুত সম্ভব ভাইবার মাধ্যমে সেটি পরীক্ষাটির ফলাফল প্রকাশিত হবে। দ্বিতীয়ত হচ্ছে যে নিম্ন আদালতের পরীক্ষার জন্য প্রাথমিক যে পরীক্ষা, সেই পরীক্ষাটিও আমরা আশা করি ঈদের পরপরই
সামনে রোজা চলে আসছে, ঈদের পরপরই আমরা সেই পরীক্ষাটি গ্রহণ করতে সক্ষম হব। কারণ আমাদের কিন্তু বর্তমান মেয়াদ শেষ হবে জুন মাসে, অর্থাৎ নির্বাচন হতে হবে মে মাসের মধ্যে, 31শে মের মধ্যে। সুতরাং আমাদের এই সময়ের মধ্যে ইতিমধ্যে আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি। সেখানে আমাদের বার কাউন্সিলের সংস্কারের জন্য কিছু প্রস্তাবনা ওনার সঙ্গে আমরা প্রাথমিক বলেছি। উনি আমাদের সঙ্গে আরও বসবেন, আরও ইন্টারাক্ট করবেন, এবং আমরা মনে করি আইনজীবীদের কল্যাণে বার কাউন্সিলকে ঢেলে সাজানোর জন্য একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা যদি সেই সময়টুকু পাই তাহলে নিশ্চয়ই এর প্রশাসন আইনজীবীদের কল্যাণে করার জন্য, দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের জন্য বার কাউন্সিল কাজ করতে পারে। সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আমরা কি বলবো, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হব যদি আমাদের সময়টা যদি আমরা আরও বাড়াতে পারি, কিংবা আমরা যদি সময়টি পাই। দেখুন, মূলত আমরা যেটা বলেছি যে সুপ্রিম কোর্টের বিচারক কিংবা নিম্ন আদালতের বিচারক, আমরা বাংলাদেশের সুশাসন চাই, এবং যারা সুশাসনের পরিপন্থী কাজ করেছেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে অন্যায় করেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদেরকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার পরিস্থিতিতে তারা সাজা দিয়েছেন, যেটি অতি সম্প্রতি যে অরফানেজ ট্রাস্টের মামলায় আপিল বিভাগ উল্লেখ করেছেন যে বেগম খালেদা জিয়া এবং তার পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে সাজা দেওয়া হয়েছে মিথ্যা মামলায়, এতিমের টাকা চুরির কথিত অভিযোগে। তো আমার মনে হয় যে তাদেরকে অবিলম্বে, আমার মনে হয় যে তারা নিজেরাই কিন্তু তাদের বিচারিক ক্ষমতা হারিয়েছেন। বিশেষ করে এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের পরে তারা নৈতিকভাবে আর বিচার কার্য পরিচালনা করতে পারেন কিনা, সেটা একটি বড় প্রশ্ন। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকেই নয়, সচেতন মানুষও প্রত্যাশা করে যে ধরনের অন্যায়ের সঙ্গে যারা জড়িত তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আসবেন, এবং সেই আইনি প্রক্রিয়া তারা ফেস করবেন বলে আমরা প্রত্যাশা করি। না, দেখুন, আসলে কিছু কিছু ব্যক্তির কার্যক্রম, আমি বলছি ফ্যাসিবাদের প্রধান যিনি, তাকে সহযোগিতা যারা করেছেন তারা তো চিহ্নিত। আপনি যাদের কথা বললেন তারা কিন্তু চিহ্নিত। আমরা এই জগতের মানুষ, আমরা কিন্তু এদের অনেক কার্যক্রম সম্পর্কে আমরা জানতাম, এবং আমি প্রত্যাশা করব ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টে যে সরকার গঠিত হয়েছে, সে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের অত্যাচারী, এই ধরনের দুঃশাসন প্রতিষ্ঠাকারী এবং মানুষের গুম খুনের সঙ্গে এবং অন্যায় করার সঙ্গে যারা জড়িত, যারা রিমান্ডের নামে মানুষের নির্যাতন করেছে, অর্থ আদায় করেছে, অবৈধ অর্থের মালিক হয়েছে, তাদেরকে অবিলম্বে আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আনা উচিত, এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। দেখুন, আমরা যেটা মনে করি যে ধরেন স্বাভাবিকভাবে আইনজীবী ফোরাম তো বিএনপির একটা সহযোগী সংগঠন, এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডে 1 থেকে যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, বিশেষ করে 5ই আগস্ট উত্তর সময়কে যারা গ্রহণ করে বিভিন্ন রকম অন্যায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর বর্তমানে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং তিনি আহ্বান জানিয়েছেন যে ধরনের দুষ্ট চক্রের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য। তো আমি তো মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কেউ যদি এ ধরনের কোনো অসাধু কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর আমরা আইনজীবীরা মনে করি আইনজীবীরা কেন এই সমস্ত জিনিসের মধ্যে ইনভলভ হবেন। আইনজীবীরা তাদের সমান পেশার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, এবং পেশার প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে তারা কাজ করবেন, তারা কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হবেন না। আমরা যদি কোনো আইনজীবী ফোরাম সদস্য কাউকে দেখি কেউ এই ধরনের কোনো অন্যায় এবং অনৈতিক কাজের সঙ্গে জড়িত, নিশ্চয়ই আমাদের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা। আর আগেই যে কথাটা বলেছি সে কথাটি আবারও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় তারা দায়িত্ব পালন করছেন, তারা পুলিশ তাদের, প্রশাসন তাদের, বিচার বিভাগ তাদের। সুতরাং কেউ যদি অন্যায় করে থাকেন কোনো রাজনৈতিক বরণে, শ্রদ্ধা বরণে, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। আমি প্রত্যাশা করব এই ধরনের কোনো দুষ্ট চক্র, দুষ্ট ব্যক্তি যে অন্যায় করুক না, কিন্তু যেই হন না কেন, তার বিরুদ্ধে এই সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং তাকে আমরা সাধুবাদ জানাবো। দেখেন, মামলা জট নিয়ে আমি প্রচণ্ড রকম হতাশ, এবং আমি মনে করি যে বাংলাদেশে যে মামলা জট, বিদ্যমান মামলা জট এবং মামলা বিচারিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় মামলা জট কমানো কোনোভাবেই সম্ভব নয়। এটা আমার প্রথম কথা। কারণ আপনাকে প্রথম দেখতে হবে যে মামলার উৎসটা কি, কেন মামলা হচ্ছে। এতদিন পর্যন্ত ফ্যাসিবাদ আমলে মিথ্যা ভুয়া মামলা হতো, হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীরা মামলার আসামি হতো, তারা কোর্টে যাইতো, তারা জামিনে, রিমান্ডে, এই সমস্ত কারণে লক্ষ লক্ষ মামলা। বিএনপি এক রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধেই 60 লক্ষর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এবং প্রায় 25,000-এরও বেশি, 40,000-এর মতো বেশি মামলা বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে যে এই সমস্ত মামলার মিথ্যা। আমি নিজেও কমপক্ষে 10টি মিথ্যা মামলার আসামি। সুতরাং এই ধরনের মামলাগুলো যখন থাকবে তখন তো আপনি কোনো সময় ফৌজদারি মামলার বিচার কাজ শেষ করতে পারবেন না। সুতরাং আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে, এবং গোড়াটা হচ্ছে যে মিথ্যা মামলা যেখান থেকে হয় সেটাকে সমূলে উৎপাদন করতে হবে, এটা একটা।
দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের বিকল্প বিরোধ নিষ্পত্তিটা চালু করতে হবে। সুতরাং আপনি আদালতের মাধ্যমে ট্র্যাডিশনাল ওয়েতে সাক্ষী আনবেন, বিচার করবেন, এই পন্থায় না গিয়ে আমার মনে হয় যে আমাদেরকে বিকল্প পদ্ধতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। যেমন আমাদের কতগুলো ক্ষেত্রে খুবই করা সম্ভব, যেমন ইনকাম ট্যাক্সে করা সম্ভব, আমাদের ট্যাক্সেশনের ক্ষেত্রে করা দরকার, আমাদের ব্যবসায়ীদের সঙ্গে করানো সম্ভব, আমাদের দেওয়ানি মামলা জমাজমি নিয়ে করা দরকার, এবং ফৌজদারি ছোটোখাটো অপরাধগুলো গ্রাম্য আদালতের মাধ্যমে অ্যাক্টিভেট করে অনেক মামলা নিষ্পত্তি করা সম্ভব। সুতরাং আদালতের মামলার যে জট এবং আমাদের আছে, অনেকে কেউ কেউ কথা বলে পুলকিত অনুভব করেন, কিন্তু আমি মনে করি পুলকিত অনুভব করার কোনো সুযোগ নেই। আমাদেরকে ড্রাস্টিক্যালি এটাকে রিডিউস করার জন্যে ড্রাস্টিক কতগুলো মেজার নিতে হবে। আমার নিজের কতগুলো ব্যক্তিগত অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, কিছুটা আমি মাননীয় প্রধান বিচারপতির কাছেও শেয়ার করেছি। আমি মনে করি যথোপযুক্ত স্থানে শেয়ার করব। আর জনগণের মাধ্যমে যদি বিএনপি যদি সরকার প্রতিষ্ঠা করে, আমরা আশা করি বিএনপির কাছে এই সমস্ত পরামর্শ দেবে এবং তারা সেক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করি। আমি একটা কথাই বলবো যে আমরা আইনজীবী, আমরা অত্যন্ত সৎভাবে আপনাদের আইনগত সহযোগিতা দিয়ে থাকি। আমার সাংবাদিক বন্ধুর প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলবো, কেউ যদি কোনো আইনজীবী অন্যায়ভাবে করে থাকে, আপনাদের কাছে কেউ কোনো অনৈতিক সুবিধা কেউ চেয়ে থাকে, আপনার অনুরোধ সেটি দিবেন না। কোনো কারণে কোনো আইনজীবীর বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ থাকলে আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে সেক্ষেত্রে অভিযোগ করতে পারেন। আমরা বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব। তবে এই কথাও বলি, আপনারা কেউ ঢালাও এবং মিথ্যা অভিযোগ করবেন না, কারণ আমরা অনেকাংশেই এই ধরনের অভিযোগগুলোর প্রকৃতপক্ষে সত্যতা পাই না। আর একটা কথা বলবো দেশবাসীর উদ্দেশ্যে, আমরা বাংলাদেশের মানুষ 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। এতগুলো প্রাণ, হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে যখনই আমরা একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গঠন করতে পারবো, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারবো এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারাঙ্গন, বিচার প্রশাসন গঠন করতে পারবো। মানুষ শান্তিতে বসবাস করবে, আইন আদালতের সামনে গেলে মনে করবে তার বিচার সুবিচার সুনিশ্চিত হয়েছে, থানায় গেলে আইনি সহযোগিতা পাবে, তার যে ন্যায়সঙ্গত সহযোগিতা পাবে, একটি সরকারি দপ্তরে গেলে তার সে সেবা, কাঙ্ক্ষিত সেবা, তিনি সে সেবা পাবেন। এবং আমরা যারা এই এন্ডে আছে, আমরা এখন মধ্যবয়সী বাংলাদেশের নাগরিক, আমরা প্রত্যাশা করি এই বাংলাদেশের আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, ইনশাল্লাহ শতভাগ সততা, আমাদের নিষ্ঠা, আমাদের কর্মদক্ষতার মাধ্যমে এই বাংলাদেশের কল্যাণে আমাদের নিজের জীবন উৎসর্গ করব। দেখুন, আমরা কিন্তু বেগম খালেদা জিয়া একটা সুস্থ মানুষ, তিনি কিন্তু কারাগারে গেলেন, অসুস্থ মানুষ চলে আসতেন এবং তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে সরকার আমাদের ফৌজদারি কার্যবিধির 401 ধারা মোতাবেক প্রশাসনিক আদেশে তাকে মুক্তি দান করেছেন। এবং এই 401-এর মিথ্যা ইন্টারপ্রিটেশন দিয়ে দীর্ঘদিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা গ্রহণ করতে দেননি। এবং আমরা নিজেরও আইনজীবীদের পক্ষ থেকে এই 401 ধারার ব্যাখ্যা সম্বলিত বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছি। আমরা আইনজীবীরা আন্দোলন করেছি, এখানে বিভিন্নভাবে রাজনৈতিক আন্দোলন হয়েছে, কিন্তু সরকার টনক নড়েনি। তারা বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পর্যন্ত সুচিকিৎসা থেকে বঞ্চিত করার মাধ্যমে তার শারীরিক অবস্থাকে ক্রমান্বয়ে অবনতির দিকে নিয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া, তিনি যে সম্মান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে সম্মান তাকে দিয়েছেন, যে সম্মানের ভিত্তিতে তিনি বাংলাদেশ থেকে এখন লন্ডনে চিকিৎসা করেছেন। লন্ডনে অবস্থানরত চিকিৎসকদের বরাতে আমরা জানতে পেরেছি তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছেন, তিনি প্রফুল্ল আছেন পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে, একইভাবে তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন। আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি, বিশেষ করে মুসলমান হিসেবে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া যথাসময়ে যথোপযুক্ত চিকিৎসা পেলে আজকে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবনতি ঘটতো না। তো আমরা আশা করব যে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়া, তিনি আবারও বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং তার নেতৃত্বে আগামী দিন বাংলাদেশ আরও কিছুদিন এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা।